নমস্কার। গল্পধারায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি সমরেন্দ্র। আজকের গল্প হাতির দাঁতের কাজ, প্রেমেন্দ্র মিত্র। এই কাহিনীর যেমন খুশি মানে অবশ্য করা যেতে পারে। প্রতিদিনের সাধারণ বাস্তব ঘটনার সীমা যেখানে শেষ হয়ে আজগুবির কিনারায় গিয়ে পড়েছে, সেইখানে এই কাহিনীর জন্ম। নিজেদের মনের পাল্লা যেদিকে যেমন ঝুঁকবে, সেই হিসেবেই এই গল্পের রূপ বদলে যেতে পারে। শুধু ঘটনাগুলো আমি তাই নিরপেক্ষভাবে এখানে বলে যাব। ব্যাপারটার আরম্ভ যেভাবে হয়েছিল তা স্মরণ করলে এখনও আমি কেমন যেন একটা অস্বস্তি বোধ করি। সেই অন্ধকার বাদলার রাত, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশের অসহ্য গুমোট আর কাটতেই চাইছে না। মুঘলসরাই স্টেশনের 3rd ক্লাসের ওয়েটিং রুম ঠিক নয়, টিনের চাল দেওয়া বিশাল শেডের তলায় একেবারে একলা। রাত দুটোয় একটি ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর আকাশের মেঘের ডাকের সঙ্গে পাল্লা দিয়ে চারিধারে ইঞ্জিনের শান্টিং, মালগাড়ির পরস্পরের সঙ্গে ধাক্কা ও বিশাল জংশন স্টেশনের অসংখ্য অস্বাভাবিক অদ্ভুত আওয়াজ শুনছি। বিশাল টিনের শেডের মাঝখানে মিটমিট করে যে একটিমাত্র তেলের আলো জ্বলছে, তাতে সামনের অন্ধকার একটু তরল হয়েছে মাত্র। শেডের কোণে কোণে যে আলো একেবারেই পৌঁছায়নি। শেডটি শুধু যাত্রীদের অপেক্ষা করার জন্য নয়, মাল রাখবারও জায়গা। একধারে টিনের চাল পর্যন্ত বড় বড় কিসের বস্তা স্তূপাকার করে সাজানো। আমি ওজন করবার যন্ত্রটার উপর বসেছিলাম। সেখানে পরের পর সাজানো পিপের পাহাড় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এক পাশে কেরোসিন কাঠের একগাদা বাক্স ভালোভাবে ঠাহর করে দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে বাইরের উজ্জ্বল বিদ্যুৎ চমকে সমস্ত শেড আলোকিত না হয়ে উঠলে অবশ্য এই সমস্ত আমি লক্ষ্য করতে পারতাম কিনা সন্দেহ। বিদ্যুতের আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবার সমস্ত শেড আরও অন্ধকার হয়ে উঠছে, যেন কেমন একটা অস্বস্তিকর অদ্ভুত মিষ্টি গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ঘোরালো অন্ধকারে জায়গাটা লাগছে রহস্যময়। শখ করে অবশ্য এ জায়গায় আসিনি। স্টেশনের কোনো ওয়েটিং রুমে জায়গা না পেয়েই বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। 2nd ক্লাস ওয়েটিং রুমের সব কটা আসনই ভর্তি। ইন্টার ক্লাসের জন্য নির্দিষ্ট ঘরটিতে কে একজন যাত্রী হঠাৎ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ায় ভয়ানক গোলযোগ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। মাত্র ঘণ্টাখানেক অপেক্ষা করলেই গাড়ি পাওয়া যাবে জেনে শেষে এইখানেই আশ্রয় নিয়েছি। কিন্তু শেডের তলায় আর কোনো যাত্রী না দেখে প্রথমটা একটু আশ্চর্যই হয়েছিলাম। 3য় শ্রেণীর যাত্রীরা কি আজকাল আর ট্রেনে চাপে না? তবে রাত এখন অনেক। যাত্রী যা 2-1জন আছে, বৃষ্টি সত্ত্বেও স্টেশনের প্ল্যাটফর্মেই হয়তো কোনো রকমে আশ্রয় নিয়েছে। এমনও হতে পারে। নির্জন শেডের ছমছমে অন্ধকারে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল আমারও প্ল্যাটফর্মে কোনো রকমে একটা আশ্রয় খোঁজাই ভালো ছিল। হাতঘড়িটার উজ্জ্বল ডায়ালের দিকে চেয়ে দেখলাম সবে 1টা বেজেছে। আরও 1 ঘন্টা এই শেডের তলায় কাটাতে হবে জেনে মনটা ভীষণ বিষণ্ণ হয়ে উঠল। ভয় কাতরে আমি মোটেই নয়। অত বড় জংশন স্টেশনের যাত্রীনিবাসে বসে ভয় পাওয়ার কোনো কথাও নয়। তবু আবছা অন্ধকারে চারিধারে স্তূপাকার মালের মাঝখানে বসে থাকতে থাকতে অস্বস্তি বোধ করছিলাম। বাইরের শান্টিং প্রভৃতির শব্দ ও মেঘের ডাকের ফাঁকে ফাঁকে ঘরের এক কোণ থেকে কেঠো পোকার কাঠ কুড়িয়ে ফুটো করার একঘেয়ে শব্দ শোনা যাচ্ছে।
একবার একটা শব্দে চমকে চেয়ে দেখলাম প্রকাণ্ড একটা ইঁদুর বস্তাগুলোর উপর থেকে দ্রুত বেগে নেমে অন্ধকারের কোণে চলে গেল। কিন্তু সেসব অস্বস্তির কারণ হিসেবে ধর্তব্যের মধ্যেই নয়। 15 মিনিট আরও এইভাবে কেটে যাওয়ার পর সত্যি অস্বস্তিটা যেন অত্যন্ত বেড়ে গেছে মনে হলো। বড় রেল স্টেশনের শব্দের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হঠাৎ মাঝে মাঝে সব একেবারে থেমে যায়, তারপর আবার শুরু হয় অতর্কিতে। এখন যেন শব্দের বিশৃঙ্খলার মধ্যে সেই রকম একটা ফাঁক পড়েছে। আকাশের মেঘের ডাক নেই, কেঠো পোকাটাও যেন ক্লান্ত হয়ে থেমে পড়েছে। অসাধারণ একটা নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা আমার পিছন দিকে খুব কাছাকাছি আচমকা একটা প্রচণ্ড ফোঁসফোঁসানির শব্দে ভেঙে গেল। এটা যে নিকটের কোনো লাইনের ইঞ্জিনের স্টিম ছাড়ার আওয়াজ তা বুঝেও চমকে ফিরে না তাকিয়ে পারলাম না, এবং সেই মুহূর্তে নিজের অনিচ্ছা সত্ত্বেও গায়ে কাঁটা দিয়ে উঠল। বিচার করে দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠার এমন কোনো হেতুই অবশ্য ছিল না, কিন্তু যে ঘরে এতক্ষণ নিজেকে একা বলে জেনে এসেছি সেখানে অচম্বিতে ঠিক নিজের পিছনেই অপরিচিত সাদা একটি মূর্তিকে বসে থাকতে দেখলে প্রথমটা একটু বিচলিত হয়ে ওঠা অস্বাভাবিক বোধ হয় না। আশ্চর্যের কথা এই যে লোকটা আমার ঠিক পিছনে ওজন করার যন্ত্রের ওপরে এসে বসলেও কখন সে এসে ঢুকেছে টেরও পায়নি। এখনো লোকটা পাথরের মূর্তির মতোই নিশ্চল, এতটুকু সাড়া শব্দও নেই। অবশ্য আলোয় অনেকক্ষণ ধরে লোকটাকে নজর করে দেখলাম। দুটো হাঁটুর ওপর ভর দিয়ে মাথা নিচু করে সে বসে আছে। পাশে একটা ছোট বোঁচকা। পোশাক ও মুখের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতেই তাকে সাধারণ দরিদ্র শ্রেণীর একজন চিনেম্যান বলে বোঝা যায়। বুঝে একটু বোকাই হলাম। এরকম নির্জন জায়গায় একজন সঙ্গী পেলে খুশি হওয়ারই কথা। দুটো আলাপ করে বাঁচা যায়, কিন্তু চিনেম্যানের সঙ্গে কি আলাপ করব? বাধ্য হয়ে তাই আবার মুখ ফিরিয়ে চুপ করে বসে রইলাম। চিনেম্যানও আমার সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার বলেই মনে হলো। সেটের তলায় আর কেউ আছে বলে তার যেন খেয়ালই নেই। মিনিট 5 এভাবে কাটবার পর আর একবার কৌতূহল ভরে তার দিকে ফিরে তাকিয়েছি। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। মাত্র 1 সেকেন্ডের সেই উজ্জ্বল আলোই আমার পক্ষে যথেষ্ট। চিনেম্যান মুখ ফিরিয়ে আমার দিকে একবার আধ বোঝা চোখ তুলে অদ্ভুতভাবে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। কিন্তু আমি তখন যা দেখবার তা দেখতে পেয়েছি। লোকটার গালের বাঁ ধারে একটা লম্বা কাটা দাগ, আর বাঁ ভুঁড়ুর কোণ থেকে কানের ধার অবধি টাটকা ও জমাট রক্তের সঙ্গে মিশিয়ে সেটা দগদগে ঘা হয়ে আছে। হঠাৎ ভয়ঙ্করভাবে চমকে ওঠায় আমার মুখ থেকে অস্ফুট একটা শব্দ নিজের অজান্তেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু চিনেম্যানের তাতে ভ্রুক্ষেপ দেখা গেল না। হাঁটুর ওপর ভর দিয়ে আগেকার মতো নিঃশব্দে, নিশ্চল, নিষ্পন্দভাবেই সে বসে রইল। মুখের অত বড় কাটাটাও যেন তার কিছুই নয়। এবারে রীতিমতো অস্থির হয়ে উঠলাম। এরকম অদ্ভুত সঙ্গীর সঙ্গে এই নির্জনে বসে থাকার মতন মনের জোর সত্যিই হারিয়েছি। বাইরে বৃষ্টি আবার জোরে পড়তে শুরু করেছে। তা সত্ত্বেও উঠে প্ল্যাটফর্মেই চলে যাব ঠিক করলাম। সঙ্গে ছোট সুটকেসটা তুলে নিয়ে উঠতে যাচ্ছি এমন সময় বাইরে অনেক লোকের গোলমাল শোনা গেল। গোলমালটা এই দিকেই আসছে।
দেখতে দেখতে কয়েকটা টর্চের আলো শেডের ভিতরে এসে পড়ল। তারপরই কয়েকজন রেলওয়ে পুলিশ ও কর্মচারী আবির্ভাব ঘটল। টর্চের উজ্জ্বল আলো আমার দিকে ফেলে হিন্দুস্তানি দারোগা সাহেব একটু যেন বিস্মিতভাবেই এগিয়ে এলেন। আপনি আপনি এতক্ষণ এখানে আছেন? অবাক হয়ে বললাম, হ্যাঁ, তা প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? আপনি কি একলাই আছেন? একলা না। আমার কথা শেষ করতে না দিয়েই দারোগা সাহেব উৎসুকভাবে বললেন, আর কে ছিল এখানে? চীনাম্যান? একজন চীনাম্যানকে দেখেছেন? পিছনে আঙুল দিয়ে বললাম, ওই তো। কিন্তু বলার সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। কোথায় সে চীনাম্যান? দারোগাবাবু আমার মুখের ভাব লক্ষ্য করে কৌতূহল ভরে বললেন, আপনার পিছনেই ছিল নাকি? এই তো কয়েক সেকেন্ড আগেই দেখেছি। মুখের বাঁ দিকে একটা কাটা দাগ। পুলিশেরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছিল। দারোগাবাবু বললেন, হ্যাঁ, ঠিক দেখেছেন, কিন্তু কয়েক সেকেন্ড আগে কি বলছেন? সে বেরিয়ে যায়নি এখান থেকে? আমার কেন তো নয়। সিটের মধ্যে স্তূপাকার মালের পিছনে কোনো জায়গায় চীনাম্যান লুকিয়ে থাকতে পারে মনে করে পুলিশ তারপর তন্ন তন্ন করে খোঁজার আর কিছু বাকি রাখল না। কিন্তু কোনো চিহ্নই তার পাওয়া গেল না। কেমন করে যে সে 1 সেকেন্ডের মধ্যেই এমন অন্তর্হিত হয়েছে কে জানে। হয়রান হয়ে পুলিশ শেষ পর্যন্ত খোঁজা বন্ধ করে শেড ছেড়ে চলে গেল। আগাগোড়া এই অপ্রত্যাশিত ব্যাপারে আমি তখন স্তম্ভিত হয়ে আড়ষ্টভাবে দাঁড়িয়ে আছি। পুলিশের লোক চলে যাওয়ার পর হঠাৎ খেয়াল হলো এই শেডের ভিতর একলা থাকা মোটেই আর নিরাপদ নয়। লোকটার কোনো পরিচয় অবশ্য দারোগার কাছে পাইনি, কিন্তু মুখে এত বড় একটা ক্ষত নিয়ে নেহাত কোনো সাধু পুরুষ যে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে না এটুকু বুঝতে পেরেছি। তাছাড়া তার এই শেড থেকে অন্তর্হিত হওয়ার ব্যাপারটার কোনো ব্যাখ্যাই যে পাওয়া যায় না। কথাটা মনে হতেই সমস্ত শরীরটা শিউরে উঠল একবার। না, আর এখানে এক মুহূর্ত নয়। সুটকেসটা নিচে নামিয়ে রাখলাম। সেটা তুলতে গিয়ে মেঝের উপর কি একটা জিনিস পড়ে রয়েছে বলে মনে হলো। জিনিসটা তুলে আলোর নিচে নিয়ে গিয়ে ভালো করে দেখে বেশ অবাক হলাম। হাতির দাঁতের খোদাই করা অপরূপ এক মূর্তি। এসব জিনিসের সঙ্গে যেটুকু পরিচিতি আমার আছে তাতেই বুঝলাম কোনো উঁচু দরের চীনে কারিগর ছাড়া এমন জিনিস কেউ গড়তে পারে না। মাত্র 1 বিঘত পরিমাণ মূর্তিটির সমস্ত অঙ্গ, এমনকি চোখের ভুরু পর্যন্ত অপরূপ কৌশলে খোদাই করা। হাতির দাঁতের তৈরি সাধারণ চীনি মূর্তির কাল্পনিক দৈত্য দানবের রূপ এটিতে নেই। সাধারণ একজন চীনে মজুর শ্রেণীর লোক পিঠে ঝোলা বেঁধে একটু নুয়ে পড়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুত, শুধু সেই ক্ষুদে মূর্তির চোখের চাহনি আর মুখের সূক্ষ্ম বিদ্রুপের রেখা ফোটানোর কায়দা। মূর্তিটা যে চীনা ম্যানই তাড়াতাড়ি ফেলে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখন করি কি? যেখানে চিনি সেইখানে রেখে যাব, না জমা দেব পুলিশের জিম্মায়? শেষ পর্যন্ত কিন্তু লোভই জয়ী হলো। এমন অপরূপ শিল্প কৌশলের নিদর্শন চুরি করতেও বুঝি সত্যিকার সমজদারের বাধে না। আমি তো ঠিক চুরিও করছি না। মূর্তিটা সুটকেসে ভরে আমি সেট থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু সে মূর্তি আমি বাড়িতে নিয়ে আসতে পারিনি। পথেই সে মূর্তি আমার হাত থেকে খোয়া গেছে। কেমনভাবে আমি তা হারালাম সে কথা এবার বলি। রাতে 2টোর ট্রেন 0.5 ঘন্টা লেট করে যখন স্টেশনে এসে পৌঁছলো,
তখন বৃষ্টি মুষলধারে পড়তে আরম্ভ করেছে। সেই বৃষ্টির ভিতর ভালো কামরা খোঁজ করবার উৎসাহ আর ছিল না। সামনে যে কামরা পেলাম তাতেই উঠে কিন্তু খুশি হয়ে গেলাম। কামরাটি একেবারে খালি। একটা ব্যাংক দখল করে শুয়ে পড়লে তারপরে যত লোকে উঠুক না কেন, বাকি রাতটা ঘুমের ব্যাঘাত আর হবে না। ঘুমাবার আয়োজন করার আগে কিন্তু আর একবার মূর্তিটি বের করে দেখলাম। কৌতূহল জয় করতে পারলাম না। ট্রেনের জোরালো আলোয় তার কারুকার্য আরও ভালো করে দেখবার সুবিধা হবে বলে সুটকেসটা খুলে ফেললাম। কিন্তু কোথায় মূর্তি? সব জিনিসের ওপরে যে সেটিকে রেখেছিলাম সে কথা স্পষ্ট আমার মনে আছে। সুটকেসটি যেরকম জিনিসে ঠাসা, তাতে নড়াচড়া বা উলট পালট হওয়ার সম্ভাবনাও নেই। তবুও সন্দেহ ভঞ্জনের জন্য উপরের কাপড় চোপড়গুলো এক এক করে তুলে ফেললাম। দেখলাম সে মূর্তিটা আছে ঠিক, কিন্তু একেবারে সিল্কের রুমালটায় জড়িয়ে সেটাকে সুটকেসের তলায় রেখেছি বলে কোনো মতেই স্মরণ করতে পারলাম না। অবশ্য তখন মাথার অবস্থা আমার খুব ভালো ছিল না। হয়তো বিমূঢ়তার মধ্যে এইভাবেই রেখে থাকবো মনে করে সিল্কের রুমাল খুলে সেটা বের করলাম। ট্রেনের জোরালো আলোয় তার অপূর্ব কারুকার্য সত্যই আরও স্পষ্ট হয়ে উঠল। কিন্তু একটা খুঁতো সেই সঙ্গে দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল। শেডের ম্লান আলোয় এই খুঁতটুকু ধরা পড়েনি। চিনেম্যানের হাত থেকে অসাবধানে মেঝে পড়ার সময় বোধ হয় মূর্তিটির মুখের বাঁ ধারে একটু চিড় খেয়ে গেছে। সামান্য একটু সূক্ষ্ম দাগ মাত্র, কিন্তু এমন মূল্যবান জিনিসে এইটুকু খুঁত থাকলে মনও ক্ষুণ্ণ হয়। সযত্নে মূর্তিটিকে আবার সিল্কের রুমালে জড়িয়ে সুটকেসের ভেতর তুলে দিলাম। তারপর সুটকেসটি মাথার কাছে রেখে পুলিশের ফেরারি আসামি সাধারণ একজন চীনাম্যানের হাতে এমন দামি জিনিস কেমন করে এসে পড়েছিল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের ভিতরে অস্পষ্টভাবে সেই চীনাম্যানকেই যেন স্বপ্ন দেখছিলাম, আমার মাথার কাছে দাঁড়িয়ে অজানা ভাষায় যেন সে কি বলে আমায় শাসাচ্ছে। হঠাৎ আমার মাথাটা ধরে সজোরে সে ঝাঁকুনি দিল। ঘুমটা সহসা ভেঙে গেল। সভয়ে চোখ খুলে তাকিয়ে দেখি চীনাম্যান নয়, একজন ভদ্রলোক আমার গায়ে ঠেলা দিয়ে জাগাচ্ছেন। বিমূঢ়ভাবে উঠে পড়লাম। ট্রেন একটা স্টেশনে এসে থেমেছে। বাইরে কুলি ও যাত্রীদের হাঁক ডাক শোনা যাচ্ছে। এতক্ষণে ভদ্রলোকের কথায় আমার কান গেল। আরে কিরকম ঘুমোচ্ছেন মশাই? ট্রেনে এমন অসাবধানে ঘুমোয়? কেন, কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছেন না? দেখতে আমি সেই মুহূর্তেই পেলাম আমার সুটকেস খোলা, কাপড় চোপড় জিনিসপত্র তছনছ হয়ে কিছু ব্যাংকের উপরে, কিছু কামরার মেঝে পড়ে আছে। টাকা কড়ি ছিল নিশ্চয়ই, দেখুন কি গেছে। টাকা কড়ি নয়, কি যে গেছে আমি সুটকেসের ওই অবস্থা দেখা মাত্র বুঝেছি। তবু দুরাশা করে সমস্ত কামরায় ছড়ানো জিনিসপত্র ও সুটকেস তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। না, সে মূর্তিটা ছাড়া আর সব জিনিসই ঠিক আছে। ভদ্রলোক আমার মুখ দেখে সহানুভূতি স্বরে বললেন, খুব বেশি কিছু গেল বুঝি? হ্যাঁ, স্টেশন মাস্টারকে খবর দিন এক্ষুনি। তারপর একটু থেমে কি ভেবে বললেন, ঠিক হয়েছে, ট্রেন প্ল্যাটফর্মে থামার আগেই একজন চীনেম্যান এই কামরাটা থেকেই নেমে গেছে বলে মনে পড়ছে এবার। চীনেম্যান? হ্যাঁ, পিঠে একটা বোঁচকা সমেত। তখন খেয়াল করিনি, তারপর কামরায় ঢুকেই দেখলাম আপনার সুটকেসের এই দশা। ইস ইস ইস, তখন যদি আমার বুদ্ধি হতো। যাই হোক, পুলিশে খবর দিন এই বেলা, স্টেশন মাস্টারকে বলে। আমি কিন্তু সিল্কের রুমালটা হাতে নিয়ে বিমূঢ় হয়ে বসে রইলাম।
রুমালটার এক ধারে সামান্য একটুখানি রক্তের দাগ। আবার নতুন গল্প নিয়ে শীঘ্রই হাজির হব। চ্যানেলে নতুন হলে এমনই মনের মতন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভালো লেগে থাকলে লাইক করুন। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।